সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও ভূকম্পন। এবার উৎপত্তিস্থল রাজধানীর কাছে আশুলিয়ার বাইপাইল। মাত্র 3.3 মাত্রার এই ভূমিকম্পে আবহাওয়া অধিদপ্তর বলছে এটি নরসিংদীর ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এ অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। ভূমিকম্পের পরদিনও পুরোপুরি আতঙ্ক কাটেনি রাজধানীবাসীর। এদিকে ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ভেঙে 3 জন মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় নকশা দেখাতে না পারায় ভবন মালিককে 7 দিনের সময় বেঁধে দেন তিনি। জানান, ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় নিহত 3 জন এবং উৎপত্তিস্থল নরসিংদীতে প্রাণ হারানো 2 জনকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এমন মৃত্যুতে শোকস্তব্ধ নিহতদের স্বজন ও প্রতিবেশীরা। জোটবদ্ধ থাকলেও গেল 10 বছরে হাসিনা বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো ভূমিকায় পাওয়া যায়নি জামায়াতে ইসলামীকে। ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বলেন, মুখে নির্বাচনের কথা বললেও বিভ্রান্তি ও বাধা সৃষ্টি করতে চাচ্ছে একটি গোষ্ঠী। এবার শুনবেন বিস্তারিত। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও ভূকম্পন। এবারও উৎপত্তিস্থল রাজধানীর কাছে আশুলিয়ার বাইপাইল। শনিবার সকাল 10:36 হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। মাত্রা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরপর 2 দিন ভূকম্পনে আতঙ্কিত বাসিন্দারা। গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে তার থেকেও কিন্তু আজকে কোনো অংশে কমে নেই। 10:30টার দিকে আবার একটা ভূমিকম্প হয়েছে 3.3 মাত্রার। তখন থেকে আমরা একটু আতঙ্কের মধ্যে আছি। এরকম যদি প্রতিদিন ভূমিকম্প হয় তাহলে তো একটা ভয়ের ব্যাপার। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানায় এর মাত্রা ছিল 3.3। এটি নরসিংদীর ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এ অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি। 100 বছর বা 100 বছর ধরে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সে জায়গায় হয়। এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। এর আগে শুক্রবার সকাল 10:38 নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে 10 জনের প্রাণহানি ও কয়েকশো মানুষ আহত হন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও ধরে। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে এখনও আতঙ্কে রাজধানীবাসী। পুরান ঢাকার সরু অলিগলি থেকে শুরু করে নতুন ঢাকার বহুতল ভবন, বিভিন্ন জায়গা থেকেই ভবনে ফাটল দেখা দেয়া ও বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্ক যেন কাটছেই না সাধারণ মানুষের। খাটের উপরে দাঁড়াইছিলাম, তখন ভূমিকম্পটা হয়েছিল, আমার মাথাটা ঘুরায় আমি নিচে পড়ে গেছি। আজকে যখন স্কুলে আসলাম, আমি যখন দাঁড়ায় ক্লাসে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, ওই সেম কাজটা আমার করতেছিল, মানে মাথাটা ঘুরাইতেছিল পুরো। মাঝে মাঝে ভাবি এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। যখন যে খবরে পাচ্ছি যে পরেও আবার হতে পারে, তো এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। আতঙ্ক আর ভয় নিয়েই ভূমিকম্পে হেলে পড়া ভবনে অবস্থান করছেন বাসিন্দারা। ভূমিকম্পে আস্তরের যে জয়েন্টটা ছিল ওগুলার কিছু গুঁড়া পড়ছে, মানুষ একটু আতঙ্কিত হয়েছে। বিল্ডিং জন্মে থেকে এরকমই, এখন মানুষ ভূমিকম্প হওয়ার পর উপরের দিকে তাকাইতেছে। উপরে ফাঁকা ছিল, আসলে কিছুই না। এটা আমরা বিল্ডিং করার সময় উপরে গিয়ে টাচ করে নিছি, 2টা বাড়ির একসাথে করা যায় না, হয় বা কোনো নিয়ম আছে কিনা বলতে পারি না আমি, কিন্তু আমাদের এটা মিলিতভাবে করা হয়েছে। শনিবার সকালে পুরান ঢাকার আরমানিটোলায় ভূমিকম্পের কারণে রেলিং ভেঙে 3 জন নিহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় ভবনটির নকশা দেখাতে না পারায় 7 দিনের সময় বেঁধে দেন রাজুক চেয়ারম্যান। নির্ধারিত সময়ে কাগজপত্র না দেখাতে পারলে ক্ষতিগ্রস্ত ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে। তারা 7 দিনের সময় নিচ্ছে, বলছে বাড়ির মালিক লুকায় আছে, যে মহিলা আছে ওনাকে বলছি, উনি বলছে আমার 7 দিন সময় লাগবে, ব্যাংকে আছে। আপনি কালেক্ট করেন, 7 দিনের মধ্যে জমা দেন, নাহলে এই বিল্ডিংটা আমি বন্ধ করে দেবো। এইটা শুধু না, আমি অনেক বিল্ডিংয়ে দেখবেন বলে যাব যে এগুলো যদি 7 দিন বা 10 দিনের মধ্যে রেকটিফাই না করে, তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেবো। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে।
এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা। ভূমিকম্পের কারণে নয়, ভবন নির্মাণে অনিয়মের বিষয় নিয়ে রাজুকের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিভে গেল নিমিষেই। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে মাথায় রেলিং চাপায় প্রাণ হারান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম। শনিবার সকালে মরদেহ বগুড়া শহরের সূত্রাপুরে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের বিহ্বল হয়ে পড়েন স্বজনরা। ঈদগাহ মাঠে জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান ই মফিদুল ইসলাম কবরস্থানে তাকে দাফন করা হয়। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিউলের মা নুসরাত। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে কালকে একটা দুর্ঘটনার কারণে তিনি মারা গেছে। আমরা শুনে খুব কষ্ট পেলাম আর সারা বাংলাদেশের মানুষই ছেলেটার মৃত্যুতে অনেক শোকাহত, মর্মাহত। ছেলেকে নিয়ে বাবার বাজার করতে গিয়ে আর ফেরা হলো না। পুরান ঢাকার একই ঘটনায় মৃত্যু হলো দুজনের। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা ব্যবসায়ী আব্দুর রহিম ও ছেলে রিমনের মরদেহ শনিবার সকালে পৌঁছায় গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। এ সময় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আজ সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা হলেও চাকরির সুবাদে নরসিংদীতে থাকতেন দেলোয়ার হোসেন উজ্জ্বল। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর গাবতলী এলাকায় একটি ভবনের দেয়াল ধসে তার ভাড়া বাসার উপর পড়ে। এতে ছেলে হাফেজ ওমর সহ নিহত হন দেলোয়ার। গুরুতর আহত তার দুই মেয়ে চিকিৎসাধীন হাসপাতালে। গ্রামের বাড়িতে জানাজা শেষে তানিয়া গোরস্থানে তাদের দাফন করা হয়। ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে বের হইতে যেয়ে একটা 6 তলা নতুন নির্মাণাধীন ভবন, ওই ভবন থেকে উপরে 6 তলা ছাদের রেলিং ওইটা ভেঙে পড়ছে। শুক্রবার সকাল 10:38 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এতে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন, আহত হন শতাধিক। নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে ডাকডোল চলছে। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে এখনো। একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে কথা না বলে জনদাবির সঙ্গে একাত্ম হতে জামায়াতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। একটা জরিপে দেখা গিয়েছে 70% মানুষ তাদের বাসায় পিআর নাকি চায়। আর একটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে 56% মানুষ পিআর কি জিনিস বুঝে না। বিভ্রান্তিমূলক কোন জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। জামায়াত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এক কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনের ব্যাপারে সরকার যেহেতু খুব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, তার সিদ্ধান্তে থেকে কোনো